2021 সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2009 সালে 7 দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ সামিটের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে ব্যাপক ভিত্তিক কার্যক্রম শুরু করে বর্তমান সরকার। সরকার ডিজিটাল বাংলাদেশ প্রকল্প হিসেবে ই-গভর্নমেন্ট সেবা, আইসিটি খাতে প্রশিক্ষণ, ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, ডিজিটাল সেন্টার, ডিজিটাল ডাকঘর, বায়োমেট্রিক সিম নিবন্ধন, স্মার্ট কার্ড পরিচয়পত্র, ই-পাসপোর্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১, ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র, ইউনিয়ন পর্যাপ্ত ফাইবার, 4G, হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার ইত্যাদি সামনে এনেছে। তা কি তুমি জানো? এটা ঠিক যে সরকার বেশ কিছু অবকাঠামোগত উদ্যোগ নিয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রকল্প বাস্তবায়নে অতিমাত্রায় সময়ক্ষেপণ এবং দুর্নীতির ফলে এসব অবকাঠামোর সুফল আসেনি। হ্যাঁ, সরকার বহু ইউনিয়নে ফাইবার অপটিক কাঠামো নিয়েছে, তবে ই-গভর্নমেন্ট নামে যে সেবার কথা বলা হচ্ছে তা আসলে ফর্ম পূরণ, প্রিন্টিং ও স্ক্যানিং এই তিনটি সেবা। প্রথমত, এটি সত্যিকারের ই-গভর্নমেন্ট সেবা নয়। দ্বিতীয়ত, এটা সাধারণ মুঠোফোনে ইন্টারনেটেই দেওয়া যায়। 4G, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রাইড শেয়ারিং, ই-কমার্স খাত, বেসরকারি উদ্যোগ এখানে সরকারের ভূমিকা লাইসেন্স দেওয়ার বাইরে কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে লাইসেন্স প্রদানেও বিলম্ব হয়েছে। স্কুল কলেজে ভর্তি, দূর প্রশিক্ষণ কার্যক্রম, নিবন্ধন নামে আছে, বাস্তবে অনলাইনে নেই। ইন্টারনেট গতির বেহাল অবস্থার কারণে ফ্রিল্যান্সারদের আয় বিঘ্নিত হচ্ছে। এখনও পেপ্যাল সেবা আসেনি বলে ফ্রিল্যান্সারদের বিদেশি পেমেন্ট ব্যাংক ট্রান্সফার নির্ভর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৩০০টি স্কুল অফ ফিউচার বহু স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করেছে, তবে অধিকাংশ স্কুলেই পর্যাপ্ত প্রশিক্ষক নেই। আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার এবং ডিজিটাল ভিত্তিক হাইটেক পার্কগুলো সেবাভিত্তিক কার্যক্রমে নেই, বরং বেসরকারি কোম্পানিগুলো আইটি পার্কে কার্যালয় ভাড়া নিচ্ছে। এ কারণে কাঙ্ক্ষিত বিনিয়োগের প্রতিশ্রুতি সুফল আসছে না। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রেরণাদায়ী অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প 2021 ঘোষণা করেন। এই রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। যে গতিতে বিশ্বে প্রযুক্তির বিকাশ ঘটেছে তা সত্যিই অভাবনীয়, কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে বৈশ্বিক ডিজিটাল অগ্রগতি থেকে একটুও পিছিয়ে নেই। অদম্য গতিতে আমরা চলছি তথ্য প্রযুক্তির এক এক মহাসড়ক ধরে। আমাদের সাফল্য গাথা রয়েছে এই খাতে, যা সত্যি গৌরব ও আনন্দের। ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। ডিজিটাল বিপ্লবের প্রেক্ষাপট স্বাধীন বাংলাদেশে বিজ্ঞান, কারিগরি ও আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভিত্তি, যার হাত ধরে রচিত হয়েছে তা তুলে ধরাও আজ প্রাসঙ্গিক। ডিজিটাল বিপ্লবের শুরু ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কারের ফলে। ইন্টারনেটের সঙ্গে ডিভাইসের যুক্ততা মানুষের দৈনন্দিন জীবন, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, উৎপাদনে প্রভাব ফেলতে শুরু করেছে। বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে বিশ্বে উন্নয়ন দারুণ গতি পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন।
কারণ তিনি গড়তে চেয়েছিলেন সোনার বাংলা। তার এ স্বপ্নের বাস্তবায়নে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার জন্য সময় পান মাত্র ৩ বছর। এই সময়ে প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি সহ এমন কোনো খাত নেই যেখানে পরিকল্পিত উদ্যোগ ও কার্যক্রম বাস্তবায়ন করেননি। যেসব ঘটনা ও রেকর্ডে ২০২২ সালকে মনে রাখবে বাংলাদেশ। বছরের প্রথম সকালে নতুন বই সংগ্রহের মধ্য দিয়ে ২০২২ সালে শুরু করেছিল প্রাথমিকের শিশু-কিশোররা। বছরের প্রথম দিনে ঘন কুয়াশার ঢাকা পড়েছিল দেশের অধিকাংশ অঞ্চল। এই ঘন কুয়াশা যেন সারা বছর বিরাজ করেছে এ দেশের সংকটময় অর্থনীতিতে। বছরের সাল ২০২২ সাল ছিল লাগামহীন দ্রব্যের মূল্যবৃদ্ধির বছর। ভোজ্য তেল ও চালের মূল্য রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। টিসিবির লাইনে অপেক্ষমান মানুষের দীর্ঘ লাইন ছিল দৃষ্টিকটু। এসব লাইনে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের উল্লেখযোগ্য উপস্থিতি সবাইকে আশাহত করেছে। ৯০-এর দশকের পর ২০২২ সালে প্রথমবারের মতো সরকারি হিসাবেই মূল্যস্ফীতি প্রায় ১০% কাছাকাছি পৌঁছে। বেসরকারি হিসাবে মূল্যস্ফীতি ছিল অনেক বেশি। এ বছর জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। জনজীবনে নাভিশ্বাস এসেছে। শিল্প কারখানায় কর্মী ছাঁটাই বহু গুণ বেড়েছে। ২০২২ সাল ছিল বিদ্যুৎ জ্বালানি সংকট, ক্ষুধা ও বেকারত্বের বছর, নিম্ন ও মধ্যবিত্তের টানপোড়েনের এক ভয়াবহ বছর। করোনা এবং ইউক্রেন যুদ্ধকেন্দ্রিক বৈশ্বিক সমস্যার সঙ্গে ব্যাপক আমদানি বৃদ্ধি, অকার্যকর মুদ্রানীতি ও রিজার্ভ ঋণ ফেরত না আসা, ব্যাংকিং অব্যবস্থাপনা, ঋণখেলাপি, পাচার সব মিলিয়ে দেশের ডলার রিজার্ভ পতন হয়। ২০২১-২২ অর্থবছরে দেশের ইতিহাসের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি হয় প্রায় $৩৩ বিলিয়ন। $৮৩ বিলিয়ন রেকর্ড আমদানি বাড়ায় ইতিহাসের সর্বোচ্চ $৫০ বিলিয়ন রপ্তানিও অর্থনীতিকে স্বস্তি দেয়নি। বরং ডলার বাঁচাতে জ্বালানি আমদানি বন্ধ করলে তেল ও গ্যাসের অভাবে কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়। শিল্পের কাঁচামাল, ট্রেডিং পণ্যসহ যাবতীয় আমদানি ঋণপত্র বা এলসি বন্ধের উদ্যোগ নেওয়া হয়। এতে ডলার রিজার্ভের পতন ঠেকানো যায়নি। সরকারের নিজস্ব আমদানি এবং বেসরকারি চাহিদায় ক্রমাগতভাবে খোলা বাজারে ডলার ছাড়তে হয়েছে। এক পঞ্জিকা বর্ষে ডলারের বিপরীতে টাকার ইতিহাসে সর্বোচ্চ দরপতন ঘটেছে। এক বছরে সরকারি হিসাবেই রিজার্ভের ক্ষয় হয়েছে প্রায় $১১ বিলিয়ন। ডলারের রেট ৮৬ টাকা থেকে বেড়েছে ১০৬ টাকায়। বছর শেষেও সরকারি হিসেবে মূল্যস্ফীতি রয়ে গিয়েছে ৮.৮৫%। ২০২২ সালে বিদ্যুৎ খাতে সরকারের রেকর্ড লোকসান হয়। পিডিবির হিসাব বিশ্লেষণে চলতি বছরে ক্যাপাসিটি চার্জ নামে ভর্তুকি দাঁড়াবে প্রায় ১৫,০০০ কোটি টাকা। আশার কথা হচ্ছে ২০২২ সালে পূর্ববর্তী বছরের তুলনায় অন্তত ৫ লাখ শ্রমিক নতুন দেশে বিদেশে গিয়েছেন। বছরের শেষ দিকে প্রবাসী আয়ে ডলারের বিনিময়ে বাড়তি রেট দিয়ে সরকার হুন্ডি বন্ধে উদ্যোগী হয়েছে। ডলার সংকটে বড়পুকুরিয়া, ঘোড়াশাল, রামপাল ইত্যাদি বিদ্যুৎ প্রকল্পে বিদেশি ঋণের কিস্তি দিতে অসুবিধা পড়েছে পিডিবি।
বিপিসি সহ বহু সরকারি সংস্থার আমদানি ঋণপত্র নিষ্পত্তি আটকে গেছে সরকারি ব্যাংকের ডলার সংকটে। পর্যাপ্ত ডলার না থাকায় সরকারি ব্যাংকগুলো মিলিয়ন মিলিয়ন ডলারের চেয়েও কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিচ্ছে। মিলিয়ন মিলিয়ন ডলার পর্যায়ে বকেয়া আছে পাসপোর্ট অধিদপ্তরের, ইস্টার্ন রিফাইনারির, বিমানের, বিপিসির, পিডিবির, সিভিল এভিয়েশন আর্চারির, রাডার স্থাপন, খাদ্য অধিদপ্তরের গম কেনার, এমনকি বাংলাদেশ ব্যাংকের নোট ছাপানোর কালি কেনার বিল বাবদ। সরকারি ও বেসরকারি উভয় বিলই একাধিকবার বিলম্বিত হচ্ছে। ডলার সংকটে পড়ার পরিপ্রেক্ষিতে বছরের আলোচিত ঘটনা ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে 3 বছরে $4.5 বিলিয়ন ঋণের জন্য সরকারের আবেদন এবং ঋণের শর্ত নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা। অভিযোগ উঠেছে, সরকার আইএমএফের শর্ত মানার ইঙ্গিত দিতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ব্যাংক ঋণের খেলাপির পরিমাণ কমাতে 6 থেকে 9% সুদের হার তুলে দিতে রিজার্ভের হিসাব পদ্ধতি সংশোধন করতে সম্বোধন হয়েছে। দেশের পরিসংখ্যান মান, আর্থিক খাতের তথ্য স্বচ্ছতা নিয়ে আইএমএফ যৌক্তিক প্রশ্ন তুলে সরকারকে বিব্রত করেছে। বছর জুড়ে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, শত এবং হাজার কোটি করে খরচ বৃদ্ধি, খেলাপ ঋণ এবং পাচারের নতুন নতুন খবর আলোচিত ছিল। দুদক অর্থ কেলেঙ্কারির বড় খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো সক্রিয় পদক্ষেপ নিতে পারেনি। খেলাপি বাবদ ঋণ নীতি পরিবর্তনে বছরের রেকর্ড 33,000 কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে। ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি এ বছরে বড় দুর্ঘটনা। 2023 সালে সম্ভাব্য দুর্ভিক্ষের আগাম ঘোষণা দিবে সরকারের অনাবাদি জমি চাষের পরামর্শ দিয়েছেন। অব্যাহত ঋণ কেলেঙ্কারির কারণে ব্যাংক দেউলিয়া হওয়ার গুজব ছড়ায় ও শুরু হয় নগদ তোলার হিড়িক। ব্যাংকের উপর অনাস্থা এবং বর্ধিত দ্রব্যমূল্যের পরিস্থিতিতে আমানত প্রবাহ এবং সঞ্চয় উভয়ই কমে আসে। পরে আবার ভালো ব্যাংকগুলোতে আমানত প্রবাহ ও সঞ্চয় স্বাভাবিক হতে শুরু করে। এ বছরে দুবার শেয়ার বাজারের সূচক ধসের ঘটনা ঘটে। ঘাটতি বাজেট মেটাতে সরকার 2022 সালে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ না পেয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ায় আত্মঘাতী ধারা শুরু করে। সাধারণ সুদ হারের চেয়ে ট্রেজেডির বিলের সুদের হার কম হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো ট্রেজেডির বিল বন্ড কেনায় আগ্রহী হারিয়েছে। বর্ধিত দারিদ্র্য, বেকারত্ব এবং অতি মূল্যস্ফীতিতে সঞ্চয় কমেছে। 2022 সালে অপ্রতিরোধ্য অর্থনৈতিক উন্নয়নের মিথ প্রশ্নের মুখে পড়ে, বরং ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ বিদেশি ঋণ এবং এলসির দায় বকেয়া আছে। আন্তর্জাতিক ঋণ মান সনদ প্রদানকারী সংস্থা মুডিস বাংলাদেশের জাতীয় ক্রেডিট রেটিং অবমানের পর্যালোচনা ঘোষণার পাশাপাশি স্থানীয় মুদ্রা এবং স্থানীয় কিছু ব্যাংকের রেটিং কমিয়েছে। ঘূর্ণিঝড় শ্রীতাং, সিলেটের 2 দফায় প্রলয়ঙ্কারী বন্যা এবছরের ফসল ও সম্পদের বিপুল ক্ষতি করেছে। শিল্প দুর্ঘটনা হিসেবে চট্টগ্রামের বিএমডব্লিউর শিল্প আগুনের দগদগে ক্ষত তৈরি হয়েছে। ইটনা মিঠামাইন হাওর বাঁধের জলাবদ্ধতা বন্যা পরিস্থিতি নাজুক করার আলোচনা। ঢাকা কয়েক ডজনবার বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হওয়ার রেকর্ড করেছে। এ বছর 2 বার জাতীয় বিদ্যুৎ গ্রিডের বিপর্যয় ঘটেছে। ভাবা যায়, এ বছর একবার নয় বরং দুইবার জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয় হয়েছে। পুরো শহর অন্ধকারে নিমজ্জিত ছিল।
বাংলাদেশে 2022 সালে উন্নত দেশের সঙ্গে কূটনীতির 50তম বর্ষ উদযাপন করেছে। তথাপি র্যাবের উপর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এবছর কূটনীতিতে উৎকণ্ঠা ছিল বিস্তর। বছর জুড়ে ভারত, চীন, রাশিয়া